ভাইয়া তোর মা তোর জন্য অনেক কান্নাকাটি করে, তুই চলে আয়। তখন আমি ওকে বললাম যে আমার সাথে এরকম হচ্ছে, এরকম করতেছে, ও আমাকে এখানে না সুখী রাখে নাই, আমাকে খুব কষ্ট দিতেছে আর এরকম প্রতিনিয়ত নির্যাতন করতেছে। তখন মা বাবা ভাই বোন কেউ কোনো দিন মানে এটা থেকে শুনে কেউ কোনো দিন বসে থাকতে পারবে না। মা বাবা যতই হোক না কেন, সন্তান যতই খারাপ হোক না কেন, মা বাবা প্রতিবাদ করবে আর সন্তানকে আগলে ধরবে। মা বাবার মতো আপন এই পৃথিবীতে কেউ নাই, একমাত্র আমি জানি যে মা বাবা যে কতটা আপন। তখন আমার বড় ভাই শুনে আমার ঠিকানা নিয়ে ওখানে চলে, আমার বাবা আর আমার বড় ভাই ওখানে যায়। যাওয়ার পরে আমাকে ওখান থেকে নিয়ে আসে। ওকে তারপরে আমি ডিভোর্স দিতে চাই না, আমার মা বাবা অনেক বোঝানোর পর ওকে আমি ডিভোর্স দিয়ে দিছি। এরকম একটা ছেলে সংসার করার চাইতে জীবনে কুকুরের সাথে সংসার করা অনেক ভালো। এতটা খারাপ ছিল যে বলার বাইরে, যে মানুষ আবেগে পড়ে প্রেম করে মা বাবার মনে কষ্ট দিয়ে যেভাবে চলে যায়, যেসব মেয়েরা, এসব মেয়েদের ভাগ্যে এরকম থাকাই উচিত। তবুও তো আমার মা বাবা আমাকে শেষ পর্যন্ত আশ্রয় দিয়েছে। অনেক মেয়েরা এরকম আশ্রয় পায় না, তো হয় কোনো। আসসালামু আলাইকুম, সবাই আমার সালাম নেবেন। আমার জীবনের ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি আসছি। আমার জীবনে ছোট ঘটনা কি না জানি না, আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে তাও জানি না, তবু আমি বলতেছি। আসলে আমি বাবা মার একটা অবাধ্য সন্তান। কেন জানেন? মানে এতটা অবাধ্য যে বাপ মার মনে কষ্ট দিয়ে কখনো কোনো মেয়ে বা কোনো ছেলে কখনো কোনো দিন সুখী হতে পারে না। সেটা আমি আমাকে দিয়ে প্রমাণিত। কারণ কি, আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম, সেও আমাকে খুব ভালোবাসতো। গ্রামের অনেকে অনেক কথা বলতো যে ছেলেটা ভালো না, ছেলেটা খারাপ, বাজে ছেলেদের সাথে চলাফেরা করে, যে রুমা তুমি ওকে পছন্দ করো, ওই ছেলেটা ভালো না। আমি কারো কোনো কথা শুনি নাই, এমনকি আমার মা বাবার কথাও শুনি নাই। আমি এক ভাই এক বোন, আমার মার ঘরে আমি শুধু। তখন আমার মা বাবা আমাকে অনেক ভালোবাসতো, এমনকি আমার ভাইয়াও। আমি কারো কোনো কথা শুনি নাই, শুধু ওই ছেলেটার মুখের দিকে তাকিয়ে মানে ওকে এতটা ভালোবাসতাম যে আমি অন্ধ হয়ে গেছি ওর ভালোবাসায়। কারো কোনো কথাই আমি শুনি নাই। মা বাবার অবাধ্য হলাম, বড় ভাইয়ের অবাধ্য হলাম। একদিন রাতের আধারে ওই ছেলের সাথে পালিয়ে ঢাকাতে চলে আসলাম। আসার পরে ওর বন্ধু বান্ধব ছিল, তারা আমাদের বিয়ে পড়ালো। বিয়ের পরে 2 মাস 6 মাস ভালোই চলতেছে। আসার সময় বাপ মার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আসছিলাম। আমার কানের গলার কিছু স্বর্ণ ছিল, ওগুলাও নিয়ে আসছি। ওগুলা বিক্রি করে ভালোই চলতেছিলাম। তখন ও ছোটোখাটো একটা জব নিল। তখন আমাদের ছোটোখাটো একটা ফ্ল্যাট নিয়ে সংসার চলতেছি। এর মধ্যে দেখি যে মানে ও প্রায় রাত্রে দেরি করে ফিরে, কিন্তু জিজ্ঞেস করলে কিছুই বলে না, কেন দেরি করে ফেলে কিছুই বলে না। বললে বলে যে আমার অফিসে কাজ ছিল। তো অফিসে কাজ ছিল প্রায় 2টা 3টা, অনেক সময় 1টা, এত রাত কেন জানতাম না। কিন্তু আমার বিয়ের আগে আমার গ্রামের অনেকে বলছিল যে ছেলেটা ভালো না, নেশাগ্রস্ত। তো তখন আমি কারো কথা বিশ্বাস করি নাই, এমনকি মা বাবার কথাও বিশ্বাস করি নাই। ওর হাত ধরে চলে আসলাম, ওর সাথে জীবন শুরু করলাম। কিন্তু দাম্পত্য জীবন কতটা সুখের আজও আমি জানি না। প্রতিনিয়ত একটার পর একটা দেখি ওর অবহেলা বেরিয়ে চলছে। কিছু বললে রাগারাগি করে, এমনকি প্রথম 6-7 মাস পরে আমার প্রথম ওই গায়ে হাত তুললো। তারপর থেকে প্রতিনিয়ত কিছু বললেই গায়ে হাত তুলে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে, মা বাবা তুলে কি বলে না বলে, মানে আমি ওর ভাষা প্রয়োগ করতে পারবো না। তখন দেখা যাচ্ছে যে বলে যে তুই চাকরি কর, আমি পারবো না। তুই যে টাকা আনছিলি, মানে তোর গলার এইগুলা দিয়ে আমার ঋণ হয়েছে, তোর গলার কানের ছিল ওগুলাও দিছি, ওগুলাও বিক্রি করছি। আমরা দুজন মানুষ একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি, ওর কেন এত টাকা ঋণ হয় জানতাম না। খালি বললো যে এই খরচ, সংসারে খরচ, কিন্তু সংসারে যে কি খরচ হতো তাই জানতাম না। দুবেলা ডাল ভাত খেয়ে তো সুন্দর চলে যাইতাম। তখন জানতে পারলাম যে ও প্রতিনিয়ত নেশা করে, নেশাগ্রস্ত, বন্ধু বান্ধবের সাথে প্রায় রাতে পার্টিতে সময় কাটায়,
বাসায় আসলে বিভিন্ন ধরনের গালিগালাজ করে, কিছু বললেই হাত তুলে। তখন আমি আর কিছু বলতে চাই না, বলতে পারতামও না, কিছু বললেই মারতো। তখন শুধু কান্না করতাম যে মা বাবা, ওদের কথা খুব মনে পড়তো। কিন্তু মা বাবার কাছে ফেরার মতো কোনো রাস্তা আমি রাখি নাই যে আমি বাড়িতে ফিরবো। আসলে এটাই বলে মুরব্বীরা যে মা বাবার মনে কষ্ট দিয়ে তাদের কথা না শোনা, যদি কারোর সাথে পালিয়ে গিয়ে বিয়ে করি, তার সম্পর্কে সমস্ত কিছু না জেনে না শুনে তার প্রেমে এইভাবে আকৃষ্ট হয়ে পড়া, এটা আমার উচিত হয় নাই। আমি বুঝতে পারি নাই। তার মা বাবা আছে, একটা বোন আছে, বিয়ে দিয়েছে। আর সেই ছেলেটা যে এরকম হবে সেটা আমি বুঝতে পারি নাই। দিনের পর দিন প্রতিনিয়ত মানে বেরিয়ে চলছে। একদিন মানে এরকম পর্যায়ে চলে গেছে যে ওর টাকার জন্য মানে কি বলবো, মানে আমাকেও কারো কাছে বিক্রি করে দিতে ওর দুই কদম বাঁচবে না। এমনকি ও আমারকে রুমে রেখে পাশের রুমে বন্ধু বান্ধব নিয়ে প্রতিনিয়ত আড্ডা দেওয়া, নেশা করা। ওর বন্ধু বান্ধব যদি বলে যে মানে আমাকে কিছু টাকা দে, মানে আমি আর কি বলবো, আমরা তো বুঝতেই পারতেছেন। ওর টাকার জন্য এতটা নিচে নেমে গেছিল যে আমাকে যদি কেউ চাইতো সেটাও দিয়ে দিতে রাজি হইতো। মানে আর কিছু বলার বাকি নেই আমার। কিন্তু আমি আমার বাপ মাকে খুব মিস করি। তাদের এখানে ফেরার মতো কোনো রাস্তা ছিল না, কাউরে পাইতাম না, প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন সহ্য করে যেতাম। কিন্তু একদিন গ্রামের এক খালাতো বোনের সাথে কিভাবে জানি আমার ফেসবুকে পরিচয় হয়। বললাম যে আমি রুমা। তখন বলল যে তোর ভাইয়া তোর মা তোর জন্য অনেক কান্নাকাটি করে, তুই চলে আয়। তখন আমি ওকে বললাম যে আমার সাথে এরকম হচ্ছে, এরকম করতেছে, ও আমাকে এখানে না সুখী রাখে নাই, আমাকে খুব কষ্ট দিতেছে আর এরকম প্রতিনিয়ত নির্যাতন করতেছে। তখন মা বাবা ভাই বোন কেউ কোনো দিন মানে এটা থেকে শুনে কেউ কোনো দিন বসে থাকতে পারবে না। মা বাবা যতই হোক না কেন, সন্তান যতই খারাপ হোক না কেন, মা বাবা প্রতিবাদ করবে আর সন্তানকে আগলে ধরবে। মা বাবার মতো আপন এই পৃথিবীতে কেউ নাই, একমাত্র আমি জানি যে মা বাবা যে কতটা আপন। তখন আমার বড় ভাই এসে আমার ঠিকানা নিয়ে ওখানে চলে, আমার বাবা আর আমার বড় ভাই ওখানে যায়। যাওয়ার পরে আমাকে ওখান থেকে নিয়ে আসে। ওকে তারপরে আমি ডিভোর্স দিতে চাই না, আমার মা বাবা অনেক বোঝানোর পর ওকে আমি ডিভোর্স দিয়ে দিছি। এরকম একটা ছেলে সংসার করার চাইতে জীবনে কুকুরের সাথে সংসার করা অনেক ভালো। এতটা খারাপ ছিল যে বলার বাইরে, যে মানুষ আবেগে পড়ে প্রেম করে মা বাবার মনে কষ্ট দিয়ে যেভাবে চলে যায়, যেসব মেয়েরা, এসব মেয়েদের ভাগ্যে এরকম থাকাই উচিত। তবুও তো আমার মা বাবা আমাকে শেষ পর্যন্ত আশ্রয় দিয়েছে। অনেক মেয়েরা এরকম আশ্রয় পায় না। তো হয় কোনো মেয়ে খারাপ হয়ে যায়, কোনো মেয়ের রাস্তা নরকে বা রাস্তায় রাস্তায় চলে। আমি চাই না আমার মতো আরও কোনো মেয়ের জীবন এরকম হোক।